শাস্ত্রে বলে মানুষের প্রধান শত্রু হল রিপু। এই ষড় রিপুর অন্যতম একটি হল লোভ, যার সংস্পর্শে আসা মাত্র মনের অন্ধকারের গহীন গহ্বরে লুকিয়ে থাকা শয়তান একটু একটু করে আত্মপ্রকাশ করে। তখন মানবতার উপর নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। কি ভাবছেন হঠাৎ কেন শাস্ত্রের কথা বলছি? তার উত্তর না হয় এই গল্পেই পাবেন। নমস্কার, আমাদের চ্যানেল অন্ধকার অডিও স্টোরিজের 10,000 সাবস্ক্রাইবার স্পেশালে আপনাদের জন্য থাকছে খ্যাতনামা লেখক উৎস ভট্টাচার্যের লেখা একটি ভয়ঙ্কর ভূতের গল্প, মুক্তি পেল অন্ধকার। উৎস ভট্টাচার্য, তাঁর জন্ম হয় 1992 সালের 9 অক্টোবর শ্যামনগরে। বর্তমানে নিবাস কাকিনাড়া। তাঁর পড়াশোনা শুরু হয় রহরা রামকৃষ্ণ মিশন থেকে। তারপর বিবেকানন্দ সেন্টনারি কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক। এরপর আইআইটি বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর করেন। তারপর করেন আইআইএসসিতে গবেষণার কাজ। তিনি বাসুদেব মূর্তি সুন্দররাজন পুরস্কার প্রাপক। তাঁর সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই। বর্তমানে এখনও তিনি বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত এবং সেখানে সমানভাবে লিখে চলেছেন। তাঁর লেখা বহু গল্প, কবিতা নবপ্রভাত, মুকুর, মুক্তি, আন্তর্জাতিক বিবর্তন, মৃত্তিকা প্রকাশন, রোদ্দুর প্রকাশন এবং এছাড়াও সাতকাহন, অন্বেষা, বিভা, খোয়াই, দেবী প্রণাম, পালক ও বেঙ্গল ট্রাইকা এইরকম বিখ্যাত সব প্রকাশনী থেকে বেরিয়েছে। সম্প্রতি শপিজেন নিবেদিত একক কাব্য সংকলনের ইবুক চেতনার দীপশিখা, একক গল্প সংকলনের ইবুক সব গল্প ভূতের নয় এবং আঁতুরঘর প্রকাশনী থেকে একক গল্প সংকলনের ইবুক শিহরণ প্রকাশ পেয়েছে। এই গল্পের মাধ্যমে অন্ধকার অডিও স্টোরিজ লেখক উৎস ভট্টাচার্যকে জানায় সশ্রদ্ধ প্রণাম। আমরা লেখকের সুন্দর দুর্দান্ত লেখার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করি। বরাবরের মতন গল্পে যাওয়ার আগে আমাদের দুটি ছোট্ট অনুরোধ। আজকের গল্পটি দয়া করে হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের গল্পটি কেমন লাগলো, আর এই সিরিজের গল্প আপনারা আরও শুনতে চান কিনা তাও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ। গল্পের প্রধান চরিত্রে সৌম্যদীপ, অভিরূপ এবং প্রফেসর সোম। গল্প পাঠে আমি শুভজিৎ। শুরু হচ্ছে খ্যাতনামা লেখক উৎস ভট্টাচার্যের লেখা একটি ভয়ঙ্কর ভূতের গল্প, মুক্তি পেল অন্ধকার। প্রাণপণে ছুটছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ সুঠাম চেহারা, সাথে বিভিন্ন মার্শাল আর্টেও সে পারদর্শী। তাই কয়েকটা ভাড়াটে খুনে তাড়া করে এলেও সে এতটা ভয় পেত না। পরিবর্তে চেষ্টা করত প্রতিরোধের। বোধবুদ্ধির মধ্যে যা কিছু, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, কিন্তু অজানা আতঙ্কদের আক্রমণ প্রতিহত করার উপায় কী বা হতে পারে? গতকাল রাতের দিকে ভয়ঙ্কর একটা বিস্ফোরণের শব্দে সারা এলাকাটা কেঁপে উঠেছিল। শব্দটা যেদিক থেকে এসেছিল সেদিকে একটা গবেষণাগার আছে। ঠিক কী নিয়ে সেখানে গবেষণা হয় তা কিন্তু সকলেরই অজানা। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে সবসময় সেটি সুরক্ষিত থাকে। যাই হোক,
বিস্ফোরণের শব্দে আর সকলের মতোই কৌতূহল অনিরুদ্ধরও হয়েছিল, কিন্তু তা মেটানোর উপায় ছিল না। পরদিন কাজ থেকে ফেরার সময় হঠাৎই অনিরুদ্ধ একটা মর্মান্তিক আর্তনাদ শুনতে পায়, আর তারপরই দেখতে পায় সেই বিকৃত বিভীষিকাদের। বিকৃত দৈত্যাকার জীবগুলো মাথাগুলো যেন পাখির সাথে পতঙ্গের সাদৃশ্যে কদাকার সমন্বয়ে নির্মিত। দেহ গঠনে উভচর আর সরীসৃপের অবয়ব উভয়ভাবে মিশে একটা কদর্যতার মাত্রা বাড়িয়ে তুলেছে। কদাকার উপাঙ্গগুলো দিয়ে একটা মানুষকে চেপে ধরে তার মাথায় একটা তলোয়ারের মতন সুর আমল ঢুকিয়ে দিল জীবটা। আরও কতগুলো জীব এগিয়ে এসে পুনরাবৃত্তি করল ঘটনাটার। না, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি অনিরুদ্ধ। ছুটে অনেকটা পথ এসে হাঁপাতে হাঁপাতে বারংবার কলিং বেল বাজাতে থাকে সে। ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে, শুনলেই গাটা কেমন যেন একটু ছমছম করে ওঠে। দরজাটা হঠাৎ খুলে গেল। স্ত্রী দেবাদ্রিতাকে বেরিয়ে আসতে দেখে একটু আশ্বস্ত হতে যাবে অনিরুদ্ধ, এমন সময়ে খোলসের মতন পাতলা হয়ে যাওয়া দেবাদ্রিতার মানব অবয়বটা তার ঠিক চোখের সামনে খসে পড়তেই বেরিয়ে এলো সেই বিভীষিকাময় প্রাণীটা। সেই মূর্তিমান বিভীষিকাটা আঠালো বিষাক্ত লালা ছুড়ে দিল অনিরুদ্ধের গায়ে। অনিরুদ্ধ বুঝতে পারে ওরা এখানেও এসে গিয়েছে, আর কিছু করবার নেই, কেবল অসহায় আত্মসমর্পণ ছাড়া। লালাটা একটা অদ্ভুত অবসন্নতার কারক হিসেবে কেমন জানি কাজ করতে লাগলো, আর সেই তীব্র বিষকর্ষ শব্দটা এখন অনেক গুণ বেড়ে গেছে। ক্লিদান্ত উপাঙ্গগুলো অনিরুদ্ধ শরীরকে দখল করে নিচ্ছে ক্রমশ, আর সেই অপোজিটটার তরোয়ালের মতন সুরটা নেমে আসছে অনিরুদ্ধর মাথা লক্ষ্য করে। না না, এমন কোনো ঘটনাই বাস্তবে ঘটেনি। একটা ফেসবুক সাহিত্য গ্রুপের আয়োজিত চিত্র দেখে গল্পকথা ইভেন্টে জ্যোতির্ময় এই গল্পটা লিখেছে। পাঠকদের থেকেও ভালোই প্রশংসিত হয়েছে গল্পটা। লাইক কমেন্টের সংখ্যাও নেহাত মন্দ নয়। মাঝে জ্যোতির্ময়দের এলাকায় কদিন প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, তাই হঠাৎই একটা নোটিফিকেশনের শব্দ হতে ফোনটা হাতে তুলে নেয় সে দেখতে পায় ওই গল্পটার পোস্ট সংক্রান্ত দুটো নোটিফিকেশন এসেছে, একটা রিয়্যাক্ট আর একটা কমেন্ট। কিন্তু কি আশ্চর্য, টোটাল রিয়্যাক্টের সংখ্যা বেড়েছে, অথচ নতুন রিয়্যাক্ট কে করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর কমেন্টটাতে লেখা, আমি আসছি জ্যোতি। প্রোফাইল পিকচার দেখাচ্ছে না কমেন্টকারীর। সেই ফাঁকা জায়গাটায় ট্যাপ করতেই বাফারিং হতে লাগলো। নেটের স্পিডটা মনে হয় এখনো স্বাভাবিক হয়নি, জ্যোতির্ময় তাই ভাবে। কিন্তু এরকম অদ্ভুত কমেন্টটাই বা কে করতে পারে? হয়তো কোনো বন্ধু মজা করছে, এমনটাই ভেবে নেয় সে। এরপর সে ব্যাপারটাকে আর তেমন গুরুত্ব দেয়নি। যদিও নেট স্বাভাবিক হলেও ওই বিশেষ নোটিফিকেশন দুটো সেই রকম একই রকম রয়ে গিয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের একটা খনন কাজ বেশ কিছুদিন ধরে চলছিল জ্যোতিদের এলাকায়, কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই সব বন্ধ হয়ে গেছে। ঠিক কী কারণে মাঝপথে কাজটা পরিত্যক্ত হলো সেই ব্যাপারে কিছু জানা যায়নি। পড়ে আছে কেবল খনন কার্যের চিহ্ন আর উপকরণগুলো। যেখানে খোঁড়াখুড়ির কাজকর্ম চলছিল তার পাশেই জ্যোতিদের খেলার মাঠ। বেশ কিছুদিন আগের ঘটনা, ক্রিকেট খেলা চলছিল। বিকেলের দিক তখনও বেশ কয়েক ওভার খেলা বাকি রয়েছে। ফুলটস বলটা সজোরে চালিয়ে খেলে কৃষ্ণেন্দু। বল চলে যায় মাঠের সীমানা পেরিয়ে। পাড়া ক্রিকেটের নিয়ম মাফিক যে ব্যাট করছে তাকে যেতে হয় বলটা আনতে, নিয়ম তো মানতেই হবে। তাই প্রাথমিক অসন্তোষ প্রকাশ করলেও কৃষ্ণেন্দু বলটা আনতে যেতে বাধ্য হয়। মাঠের প্রান্তে প্রত্নতত্ত্বের কাজ শেষ হওয়া জায়গাটা পড়ে আছে। বলটা ওইদিকেই গেছে। ধীরে ধীরে ওইদিকে এগিয়ে যায় সে। শীতের সন্ধে বড় তাড়াতাড়ি ঘনায়। অন্ধকারটা যেন ঝুপ করে নেমে এলো। সে বলটা খুঁজতে লাগলো। কিছুটা সময়ের মধ্যেই জ্যোতি আর অন্যান্য বন্ধুদের দৃষ্টির অগোচরে চলে গেল কৃষ্ণেন্দু। বাকিটা তারা জানতেও পারেনি। আর 5 মিনিট 10 মিনিট করে অনেকটা সময় পার হয়ে যায়, কৃষ্ণেন্দু কিন্তু ফেরে না। তারপর তারা সকলে মিলে খুঁজতে যায় কৃষ্ণেন্দুকে, কিন্তু তার চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যায় না। তারা দেখতেও পেল না
সরু একটা টাটকা রক্তের ধারা যেন ধ্বংসাবশেষের একটা ফাটল থেকে বেরিয়ে আসছিল। গাঢ়তর অন্ধকারের উপাদানে রচিত একটা রক্ত লুলুপ সাপদ সেটাকে যেন শুষে নিল। কৃষ্ণেন্দু নামের তরতাজা জলজ্যান্ত ছেলেটা বেমালুম গায়েব হয়ে গেল। খোঁজাখুঁজি থানা পুলিশ অনেক হলো, কিন্তু কিনারা হলো না অত্যন্ত অস্বাভাবিক ঘটনার। কেবল মাঠটায় খেলাধুলোর পাট চুকে গেল সবার। সময় তো সবকিছুই ভুলিয়ে দেয়। ধীরে ধীরে সেই ঘটনার স্মৃতিও মিলিয়ে আসছিল সবার মন থেকে। যদিও দুঃস্বপ্নের মতো ঘটনাটা ভুলে গিয়েছিল প্রায়। হঠাৎ করেই একদিন বিকেলে তার মনে পড়ে যায় সে দিনটার কথা। সাথে সাথেই মনে আসে আমি আসছি যদি এই লেখা কমেন্টের কথা। দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই তো? অজানা আশঙ্কায় সে শিহরিত হয়। সেদিন রাতে একটা রাত জাগা পাখির অস্বাভাবিক তীক্ষ্ণ কর্কশ ডাকে জ্যোতির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরেই হঠাৎই তার মনের মধ্যে একটা কেমন পরিবর্তন হয়। ছাদে যাওয়ার জন্য অশ্রুত কিন্তু দুর্নিবার একটা আহ্বান অনুভব করে সে। মন্ত্রমুগ্ধের মতন পায়ে পায়ে ছাদে এসে পৌঁছয় জ্যোতি। কাস্তের বাঁকানো ফলার মতো এক ফালি চাঁদ আকাশে। ইতস্তত বিক্ষিপ্তভাবে কিছু মিটমিটে তারা জ্বলছে, কিন্তু আকাশে বেশ মেঘ করে রয়েছে। আলো আঁধারির মোহময় খেলায় মেতে রয়েছে রাতের পৃথিবী। কৃষ্ণ বর্ণের মেঘগুলো তারই মধ্যে সেই কাস্তের সাদৃশ্য চাঁদটাকেও গ্রাস করছে ধীরে ধীরে। আলোর প্রতিরোধ জয় করে ধীরে ধীরে মুক্ত হচ্ছে অন্ধকার। মেঘে চাঁদটা প্রায় সম্পূর্ণ ঢাকা পড়ে যেতেই নিকষ অন্ধকারের পর্দা পড়ে গেল চারদিকে। মাথাটা তখনও ভালো করে কাজ করছে না জ্যোতির। কিসের আকর্ষণে সে এমন অসময়ে ছাদে এলো তা সে নিজেও জানে না। যখন কোনো ব্যাপার নিজের কাছে স্পষ্ট নয়, তখন সে ব্যাপারের কোনো ব্যাখ্যা নিজের পক্ষে দেওয়া এক কথায় অসম্ভব। কেমন জানি ঝড়ের মতন একটা বাতাসের শব্দ উঠছে চারদিকে। মনে হচ্ছে যেন কোনো অপার্থিব অমানুষী জীব বাতাসের শব্দে নিঃশ্বাস নিচ্ছে। সামান্য সময় পরেই একটা দমকা বাতাস মেঘগুলোকে ভাসিয়ে নিয়ে গেল, আর চারপাশটা আগের চেয়ে অনেকটাই স্পষ্ট হয়ে উঠল আবার। শিরশিরে হাওয়াটায় ঈষৎ কাঁপুনি ধরে যায় জ্যোতির। ছাদ থেকে নেমে যাবে ভাবছিল সে। এমন সময় একটা অনৈসর্গিক দৃশ্যে চোখ আটকে যায় তার। জ্যোতি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। দারুণ আতঙ্কে হাড় হিম হয়ে যায় তার। একটা মানবাকৃতির কিন্তু দৈত্যাকার অবয়ব সামনের বাড়িটা ছাদের কার্নিশে বসে রয়েছে, আর এক মনে কিছু জানি একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চোখ রুগড়ে ভালো করে দেখে নেয় সে। না, ভুল নেই কিছু মাত্র। রোমশ জান্তব দেহের প্রাণীটা রক্তমাখা একটা বেশ বড় মাপের মাংসপিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর কোনো দিকে হুঁশ নেই জন্তুটার। মাংসপিণ্ডের পরিণতি লাভ করবার আগে সেটা কোনো জীবিত প্রাণীর দেহাংশ ছিল হয়তো, তা অনুমানের আর কোনো উপায় নেই। সাক্ষাৎ বিভীষিকাটার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিল না জ্যোতি। পৈশাচিক ক্ষুধা নিবৃত্তি করতে করতে সেটা ঘাটটা একটু অন্য অ্যাঙ্গেলে ঘোরাতেই আতঙ্কের মাত্রাটা বহুগুণে বেড়ে গেল জ্যোতির, আর সাথে সাথে যুক্ত হলো অপার বিস্ময়। এটা সে কি দেখছে? এই মুখ যে তার বহুদিনের চেনা। এ যে কৃষ্ণেন্দুর মুখ। না, একটু ভুল হলো। কৃষ্ণেন্দুর মুখের সাথে আদল মিললেও এর মুখ কোনো মানুষের মুখ নয়। পৈশাচিক আর বিকৃত সেই মুখমণ্ডলের প্রকৃত বর্ণনা করা দুঃসাধ্য। রক্ত লেগে রয়েছে পুরো মুখটাতে। মুখ দিয়ে সাপদের মতো লালা বের হচ্ছে। জিভটা খানিকটা বেরিয়ে আছে। বিভৎস দৃশ্যটা দেখে আর একটা প্রচণ্ড দুর্গন্ধে মাথাটা কেমন যেন ঘুরতে থাকে জ্যোতির। পরম সৌভাগ্যের বিষয় এই যে পিশাচটা ওকে খেয়াল করেনি। হয়তোবা ক্ষুণ্ণিবৃত্তি করতে করতে সে উদাসীন ছিল। কোনো রকমে নিজেকে সামলায় জ্যোতি। মুখে হাত চাপা দিয়ে আসন্ন আর্তনাদটাকে প্রতিহত করে সে। এই ভয়ানক দৃশ্যটার পর্যবেক্ষক হতেই কোনো অদৃশ্য শক্তি হয়তো তার ঘুম ভাঙিয়েছিল। সে জানে না কোন দৈবিক কৃপাতে সেই সাক্ষাৎ মৃত্যুকে প্রত্যক্ষ করেও সে এখনো অক্ষত দেহে রয়েছে।
এইসব উত্তরহীন প্রশ্নগুলো মাথায় নিয়ে কোনো রকমে ছাদের দরজাটা আটকে নিচে নেমে আসে সে। জ্যোতি বাকি রাতটা কোনো রকমে ভয়ে ভয়ে কাটায়। মা বাবাকে বিষয়টা কিভাবে জানাবে বুঝে উঠতে পারে না সে। কিন্তু পরদিন বন্ধুদের গত রাতের ঘটনাটা জানায়। অন্য কেউ এরকম একটা কথা বললে বন্ধুরা হয়তো হেসেই উড়িয়ে দিত, কিন্তু সাহসী হিসেবে বন্ধু মহলে জ্যোতির বেশ নাম ডাকাছে। তাছাড়া কৃষ্ণেন্দুর ঘটনাটা তো ওরা প্রত্যক্ষ করেছে চোখের সামনে। জল জ্যান্ত ছেলেটা বেমালুম অদৃশ্য হয়ে গিয়েছিল। সবটা শুনে ওদের বুঝতে অসুবিধা হয় না, তাদের চিরপরিচিত জগতের কোনো চেনা ঘটনা এটা নয়। বারবারই তাদের মনে হয় সাধারণ বুদ্ধি বিবেচনায় এই ঘটনার ব্যাখ্যা বা প্রতিরোধের উপায় নেই, হয়তো পাওয়াই সম্ভব নয়। সবারই মাথায় ঘুরতে থাকে এক গাদা প্রশ্ন, কোনোটারই উত্তর পাওয়া হয়তো সম্ভব নয়। এরই মধ্যে ঋত্বিক এসে বন্ধুদের মধ্যে খবর দেয় মৈনাকের ভাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কে ও দুশ্চিন্তায় সকলেই বাক্যহারা হয়ে গেছে। সকলেই যেন অনির্দিষ্ট আশঙ্কায় প্রহর গুনছে। বেশ কিছুক্ষণ পরে সৌম্যদীপ হঠাৎ স্তব্ধতা ভাঙে। সৌম্যদীপ বলে, জানিস তো অনুভবদা, মানে আমার পিস্তুত দাদা একজনের কথা বলছিল, যিনি হয়তো এসব অতিপ্রাকৃত ঘটনার প্রতিবিধান করলেও করতে পারেন। তখন অবশ্য আমি ভাবতাম এইসব নিতান্তই গল্প কথা, কিন্তু এখন তো দেখছি। তার কথা শেষ করতে না দিয়ে সকলে মিলে বিস্তারিত জানতে চায়। তাদের মধ্যে থেকে জ্যোতি প্রশ্ন করে, যার কথা বলছিস তিনি কি কোনো বড় গুণিন বা তান্ত্রিক? কি নাম ওনার? প্রত্যুত্তরে সৌম্য জানায়, না রে, উনি প্যারাসাইকোলজিস্ট, অর্থাৎ বড় মনোতত্ত্বের একজন খ্যাতনামা স্কলার। বলতে পারিস অতি মনোবিজ্ঞানের চর্চা করেন। বিদেশের একটা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে বহু বছরের অধ্যাপনা করেছেন। গবেষণার প্রয়োজনে অনেক দেশ বিদেশে ঘুরেছেন। এই কিছুদিন হলো অবসর নিয়ে পাকাপাকিভাবে তাঁর দেশের বাড়ি রঘুনাথগঞ্জে থিতু হয়েছেন। ওনার নাম প্রফেসর ধূর্যটি সোম। যদিও সেই অর্থে তিনি তান্ত্রিক নন ঠিকই, কিন্তু শুনেছি দেশ বিদেশের বহু তান্ত্রিক ক্রিয়াকলাপ ও অপদেবতা সম্পর্কে তার অনেক জ্ঞান। তখন সবাই মিলে ঠিক করে এ ব্যাপারে ওনার সাহায্য একান্ত প্রয়োজন। সৌম্য আবার বলে, এমনিতে তিনি বেশ গম্ভীর ও রাশভারী প্রকৃতির মানুষ, কিন্তু অনুভবদাকে খুব স্নেহ করেন। দাদা ওনাকে ভালোবেসে কাকাবাবু বলে ডাকে। ওর অনুরোধ উনি ফেলতে পারবেন না। শোন, আমি বরং আজই অনুভবদার সাথে কথা বলছি। এসব আলোচনার পর অজানা আতঙ্কের নিকষ অন্ধকারে সকলে যেন সামান্য একটা আশার আলো দেখতে পেল। সৌম্য ফোন করে গোটা বিষয়টা তার দাদা অনুভবকে বুঝিয়ে বলল। অনুভবের জীবনে একটা ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকায় পরিস্থিতির গুরুত্বটা সে বিলক্ষণ উপলব্ধি করতে পারল। সে সৌম্যকে আশ্বাস দিল যত তাড়াতাড়ি সম্ভব তার কাকাবাবুকে রাজি করাবে সে। প্রফেসর সোম কি একটা বিশেষ দরকারে কদিন রঘুনাথগঞ্জের বাড়িতে ছিলেন না। তিনি ফিরতেই অনুভব হাজির হয় তাঁর কাছে। সমস্ত ঘটনাটা যেটুকু সে জানতে পেরেছিল পুরোটাই জানাবার চেষ্টা করে তাকে। পুরো ঘটনাটা শুনতে শুনতে তার সৌম্যকান্তি গৌরবর্ণ মুখে দুশ্চিন্তার মেঘ আঁধার ঘনিয়ে তোলে। তারপর তিনি অনুভবকে জানান, আমার মন বলছে এই ভয়ঙ্কর ঘটনাগুলো কোনো সাধারণ অপশক্তি দ্বারা সংঘটিত হচ্ছে না, পরিবর্তে এর পিছনে আছে কোনো গূঢ় তান্ত্রিক রহস্য। আমার বিশ্বাস পুরাতত্ত্বের খনন কার্যের স্থানটি থেকেই কার্যকারণের সূত্র পাওয়া সম্ভব হবে। কারণ খুব সম্ভবত কৃষ্ণেন্দুর আকস্মিক অদৃশ্য হওয়া আর পৈশাচিক অপশক্তির উত্থানও একই তারে বাধা। হয়তোবা মূল ঘটনার গোড়াপত্তন হয়েছে আরও আগে, সকলের অলক্ষ্যে। একটু থেমে আবার বলতে থাকেন প্রফেসর, অবশ্যই যাব আমি কৃষ্ণপুরে। অন্ধকারে যে শক্তি মুক্তি পেয়েই থাকুক না কেন, তাকে দ্রুত প্রতিহত করতে না পারলে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। অনুভব তার কাকাবাবুকে নিয়ে কৃষ্ণপুরে তার মামা বাড়িতে পৌঁছয়। বাবা মা দুশ্চিন্তা করবেন, তাই সেই রাতে জ্যোতির দেখা ঘটনাটা সৌম্য বাড়িতে আগে জানায়নি। কিন্তু হলে কি হবে, কৃষ্ণপুরে যে এক ভয়ঙ্কর অপশক্তির আবির্ভাব ঘটেছে তার জানতে কারো বাকি নেই।
এই মাত্র কদিনের ব্যবধানেই সেই অপশক্তি কেড়ে নিয়েছে আরও কিছু তাজা প্রাণ। মূলত কম বয়সী ছেলে মেয়েদেরকেই বেছে বেছে শিকার করছে সেই পিশাচ। প্রথম দিকে ছেলে মেয়েদের অদৃশ্য হয়ে যাওয়াটা কোনো সংগঠিত অপরাধ জগতের কাজ বলে মনে হলেও গত কয়েকদিনে সেই করাল বিভীষিকাকে অনেকেই প্রত্যক্ষ করেছে। প্রতিরোধ করতে গিয়ে কেউ কেউ প্রাণ হারিয়েছে বেঘরে, কেউ বা প্রাণঘাতী আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গুরুতর আহতদের মধ্যে আছেন 2 পুলিশ অফিসারও। খুব স্বাভাবিকভাবে গোটা কৃষ্ণপুর সংলগ্ন এলাকাটা কেমন জানি একটা আতঙ্কে থমথমে হয়ে রয়েছে। সন্ধ্যের পর কেউ বেরোতে চাইছে না ঘর থেকে, কিন্তু তবু সেই পিশাচ কোনো না কোনোভাবে ঠিকই তার শিকার কেড়ে নিয়ে যাচ্ছে। দিন দিন যেন তার শক্তি উত্তরোত্তর বাড়ছে। তার আবির্ভাবে রীতিমতন শক্তিশালী ঝড়ের উন্মাদনা সৃষ্টি হতে থাকে, যদিও এর কিছুটা প্রফেসর সোম আগেই অনুমান করেছিলেন। সকলের উদ্বিগ্ন মুখগুলো নিরীক্ষণ করে নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলতে লাগলেন প্রফেসর সোম। অনেকটা দেরি হয়ে গেছে, তবে আমি সাধ্যমতন চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই মারণ বিভীষিকাকে প্রতিহত করার। কিন্তু অন্ধকারের যে শক্তি মুক্তি পেয়েছে তার প্রকৃত স্বরূপ না বুঝতে পারলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াই যে সম্ভব নয়, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। কারো মুখেই কোনো কথা নেই। সকলেই সপ্রশ্ন দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকিয়ে থাকে। ধৈর্যটি সোম আবার বলতে থাকেন, সমস্যাটাকে গোড়া থেকে নির্মূল করতে আমাদের আগে জানতে হবে তার উৎপত্তির রহস্যটা। আর আমার মনে হয় সেই কাজে অসমাপ্ত খনন কার্যের জায়গাটা সবার আগে পর্যবেক্ষণ করা দরকার। আমি আর কাল বিলম্ব করতে চাই না। এই কাজে অনুভব আর সৌম্যকে আমার প্রয়োজন হবে। যদিও অনুভবের মামা মামির ভয়জনিত আপত্তিটা খুবই স্বাভাবিক ছিল, প্রফেসর তাদের আশ্বস্ত করলেন যে এমনিতেও দিনের আলোয় সেই করাল অপশক্তির সক্রিয়তা তেমন কোনো আশঙ্কা নেই, আর তেমন কিছু হলেও তিনি ওদের ক্ষতি হতে দেবেন না। যাই হোক, প্রফেসর সোম অনুভব ও সৌম্যকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন কার্যকারণের অনুসন্ধানে। জ্যোতিরও খুব ইচ্ছে ছিল ওদের অভিযানের সাথী হওয়ার, কিন্তু কোনো একটা বিশেষ কারণে প্রফেসর নিষেধ করলেন আর বললেন, মঙ্গলময়ের করুণায় সবটা ভালোয় ভালোয় মিটে গেলে পুরো অভিযানের বিষয়টা উনি সবাইকে খুলে অবশ্যই বলবেন। দুপুরবেলার হালকা রোদে মাঠটাকেই কেমন যেন অপার্থিব দেখাচ্ছে। সৌম্যই পথ দেখিয়ে নিয়ে চলল প্রফেসর আর অনুভবকে। সৌম্যদের সেই পরিত্যক্ত খেলার মাঠটা পার করে তিনজনে এসে পৌঁছয় খনন কার্যের উৎপত্তিস্থলে। হঠাৎ করেই যেন নিস্তব্ধতা গ্রাস করে নেয় চারপাশের পরিবেশটাকে। অপশক্তির ক্ষেত্রটাকে চিনে নিতে অসুবিধা হয় না অভিজ্ঞ প্রফেসরের। চারপাশে খোঁড়াখুড়ি করবার জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে। দেখেই যেন মনে হয় যারা কাজ করছিল তারা সামান্য সময়ের ব্যবধানে ফিরে এসে আবারও কাজ আরম্ভ করবে। কাজটা যে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে আর সব গোছগাছ না করেই অজ্ঞাত কোনো কারণে সকলেই পিটটান দিয়েছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই আতঙ্কের আভাস তারা কিভাবে আগে থেকেই পেয়েছিল তার কোনো উত্তর নেই। প্রফেসরের অভিজ্ঞ অনুসন্ধানী দৃষ্টি সেই ধ্বংসস্তূপের মধ্যে কি জানি খুঁজে চলেছে অবিরত। হঠাৎ এক জায়গায় বিশেষ কিছু একটা দেখতে পেয়ে থমকে যান তিনি। অনুভব আর সৌম্য একটু ঝুঁকে পড়ে দেখতে পায় একটা কিছু লেখা খোদাই করা রয়েছে একটা দেওয়ালের গায়ে। অনেকটা বাংলার মতন দেখতে অক্ষরগুলো, আবার ঠিক যেন বাংলাও নয়, তবু পড়া যাচ্ছে মোটামুটি। অক্ষরগুলো ওদের পরিচিত না থাকায় ওরা এর কোনো অর্থই বুঝতে পারে না। প্রফেসরের অনুরোধে ওরা দুজনে হাত লাগায় কিছু মাঝারি মাপের ভাঙাচোরা ইট পাথর সরানোর কাজে। কিছু সময়ের মধ্যেই দেওয়ালের গায়ের পুরো লেখাটা ওদের সামনে স্পষ্ট হয়ে উঠল। খুব মন দিয়ে লেখাটা উদ্ধারের চেষ্টা করতে লাগলেন প্রফেসর ধৈর্যটি সোম। তাঁর মুখে কেমন একটা আত্মপ্রত্যয়ের চিহ্ন। তারপর তার ঠোঁটেই ফুটে উঠল ঈষৎ হাসি রেখা। সম্ভবত প্রফেসর লেখাটার মর্মোদ্ধার করতে পেরেছেন। তারপরও তার ভ্রুকুঞ্চন বলে দিচ্ছে কিছু যেন একটা হিসাব মেলাতে পারছেন না তিনি। তারপর ধীরে ধীরে তার ভ্রুযুগল স্বাভাবিক হয়ে এলো।
এবারে অনুভবদের উদ্দেশ্য করে তিনি বললেন তাকে অনুসরণ করতে। পূর্ব দিক ধরে খানিকটা এগিয়ে যেতেই একটা সিঁড়ির মতন ধাপে ধাপে নামবার মতন ব্যবস্থা দেখতে পাওয়া গেল। খুব সাবধানে একে একে তিনজন ওরা নামতে থাকে। বেশ কিছুটা নামার পর একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে এসে পৌঁছয় সকলে। দুজনের মোবাইলের টর্চ দুটো জ্বালাতেই কোনো রকমে অন্ধকারটা একটু হালকা হলো। এই দিনে দুপুরেও বেশ ভয় ভয় করতে লাগলো সৌমের। অনুভবের মনেরও একই প্রতিক্রিয়া। যদিও ভয় সত্ত্বেও অনুভব দৃঢ় বিশ্বাসী। সে জানে তার কাকাবাবু থাকতে কোনো অপশক্তির সাধ্য নেই তাদের কোনো ক্ষতি করে। এর প্রমাণ আগেও সে অনেকবার প্রত্যক্ষভাবে পেয়েছে। অন্যদিকে প্রফেসর এক মনে কি যেন খুঁজে চলেছেন। মাঝে মাঝে দেওয়ালে হালকা হালকা টোকা মারছেন। দুই ভাই রীতিমতন ধোঁয়াশায় রয়েছে। স্পষ্টভাবে কিছু বুঝতেও পারছে না, আবার এই পরিস্থিতির মধ্যেই প্রশ্নও করতে পারছে না। হঠাৎ প্রফেসর বলে ওঠেন, অনুভব, সোমু, এইদিকে টর্চ ধরো তো, এই দিকটায়। হ্যাঁ হ্যাঁ, এইখানে। ওরা টর্চ নিয়ে নির্দেশিত জায়গাটার দিকে এগিয়ে যায়। দেয়ালটার গায়ে কিছু সাংকেতিক চিহ্ন আঁকা রয়েছে দেখা গেল। একটু ভালোভাবে দেখতেই বোঝা গেল একটা শাড়িতে কিছু পশু পাখির ছবি, আর একটা শাড়িতে কিছু দেবদেবীর ছবি খোদাই করা রয়েছে। কিন্তু এই সবকটা ছবি সৌমুদের অচেনা। কিছু পশু পাখিও কেমন যেন বিকট আকার। তার তলার শাড়িতে আঁকা কয়েকটা অদ্ভুত ধরনের দেবতাদের ছবি। হঠাৎই সেই ছবিগুলোর সামনে প্রফেসর থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর এক মনে কি যেন একটু ভেবে নিয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নে পর্যায়ক্রমে এক একজন দেবতার ছবিতে ও এক একটি পশু পাখির ছবিতে চাপ দিতে থাকেন। এইভাবেই 10 জোড়া খোদাই করা চিত্রের ওপর পরপর চাপ দিলেন তিনি। কিছু একটা ঘটতে চলেছে অনুভবেরা বেশ বুঝতে পারল। সময় যেন কাটতেই চায় না। চাপা রুদ্ধ নিঃশ্বাসে সমরা প্রতীক্ষা করছে কিছু একটা ঘটার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, কোথায় কি? এবারে প্রফেসরকেও কেমন একটু চিন্তিত দেখায়। তবে কি হিসেবে কোনো গোলমাল হলো? কিন্তু না, সেরকম তো হওয়ার কথা নয়। আকস্মিক একটা বিকট শব্দের সঙ্গে দেওয়ালটার বহির্ভাগের রক্ষক আবরণীটা মাঝখান থেকে দুদিকে সরে গেল। ভেতর থেকে উকি দিচ্ছে একটা বিপুলায়তন পুরনো প্রাচীন পুঁথি। হঠাৎ করেই জায়গাটায় কেমন যেন গুমোট ভাবটা বাড়তে লাগলো। কয়েকটা ইঁদুরের গর্ত আশেপাশে আছে, সেখান থেকে ইঁদুরের খচখাচ শব্দ ভেসে আসছে। জায়গাটাকে যেন একটা অদ্ভুত রহস্যময়তায় ঘিরে ফেলেছে। এমন এক নাটকীয় ঘটনায় দুই ভাইয়ের বিস্ময়ের সীমা নেই। প্রফেসর নিজেও অভিভূত। প্রাথমিক সাফল্যের একটা স্মিত হাসি অজান্তেই তার মুখে ফুটে উঠেছিল। তিনি স্বগতোক্তির মতো বলে ওঠেন, সেই সুপ্রাচীন পাল যুগের এমন বিস্ময়কর প্রযুক্তি সত্যি অভাবনীয় বিষয়। সেই আগের খোদাই করা লেখাটা পড়ার পরও আমার মনে একটা দোলাচল ছিল। তারপর দ্রুত নিজের আবেগটাকে সংহত করে বলেন, জানি তোমাদের মনে হাজার প্রশ্ন ভিড় করে আসছে, সব বলবো তোমাদের, কিন্তু এখন একদম সময় নেই। একটু ধৈর্য ধরো। আমি যেমনটা অনুমান করছি তেমনটা হলে অনেকগুলো কাজ করতে হবে আমাদের। দেওয়ালে পতিত গুপ্ত স্থানটি থেকে পুঁথিটা ছাড়াও একটা দেবী মূর্তি পাওয়া গেল। ওরা উপরে উঠে আসে তারপরে। কিন্তু পুঁথিটার বিশেষ কতগুলো পাতা নেই, সেগুলো ছেঁড়া। অর্থাৎ এর আগেও কারো হাত পড়েছে সেখানে। পুঁথির ছেঁড়া পাতাগুলোর অগ্র পশ্চাৎ পর্যবেক্ষণ করে প্রথমে গভীর চিন্তার অভিব্যক্তি ও তারপরে কিছু একটা দেখে মৃদু হাসির অভিব্যক্তি ফুটে উঠল প্রফেসর সোমের মুখে। তারপরে ঠান্ডা গলায় প্রফেসর সোম বললেন, বুঝলে, পুঁথির কয়েকটা বিশেষ পাতা ছেঁড়া থাকায় সাপে বড় হয়েছে। আমার সামগ্রিক কাজের ভার কিছুটা হলেও লাঘব হয়েছে। আমি বুঝতে পেরেছি অন্ধকারের কোন অপশক্তি মুক্তি পেয়েছে। যদিও তাকে প্রতিরোধ করা বেশ কঠিন, তবুও তাকে প্রতিরোধ করার উপায় আমার অজানা নয়। তবে কি জানি একটা বলতে গিয়েও হঠাৎ থেমে যান প্রফেসর ধৈর্যটি সোম। অনুভব প্রশ্ন করে, তবে কি কাকাবাবু? আগের কথার খেই ধরেই প্রফেসর উত্তর দেন, তবে বিশেষ কতগুলো উপাচার ও বীজ মন্ত্রের ব্যাপারে নিশ্চিত হতে গেলে ছেঁড়া পাতাগুলোর অনুসন্ধান করা আগে খুব প্রয়োজন।
শুধু অনুমানের উপর ভিত্তি করে প্রাণঘাতী অপশক্তির প্রতিরোধ করতে গেলে বিপদের সম্ভাবনা থেকেই যায়। অনুভব আর সৌম্য সারাদিন এই ব্যাপারটা নিয়ে ভেবেও কিভাবে যে ছেঁড়া পাতাগুলো পুনরুদ্ধার করা সম্ভব তা বুঝে উঠতে পারল না। প্রফেসর কিন্তু মনে মনে কোনো একটা অঙ্ক কষেই চলেছেন, অবশ্যই অনুমান নির্ভর, তবে ধৈর্যটি সময়ের অনুমান অধিকাংশ ক্ষেত্রেই অভ্রান্ত হয়ে থাকে। হঠাৎ তিনি বলে ওঠেন, সোমু, আসার পথে আর্কিওলজি বিভাগের সহকারী যে লোকাল অফিসটা চোখে পড়ল, সেখানে একবার যাওয়া যায়? সেখানে যাওয়াটা আমাদের একবার খুব প্রয়োজন। আশু মঙ্গলময়ের ইচ্ছে সেখানেই হয়তো আমাদের সমস্যার অনেকখানি সমাধান হয়ে যাবে। সৌম্য প্রত্যুত্তরে জানায়, কাকাবাবু, অফিসটায় থাকা লোকটার ব্যবহার একেবারেই ভালো না, তবু দেখি আমি চেষ্টা করব। কথাটা শুনতেই প্রফেসরের মুখে ফুটে ওঠে একটা অর্থপূর্ণ হাসি। পুরাতত্ত্বের স্থানীয় সহকারী শাখাটির দায়িত্বপ্রাপ্ত লোকটার নাম বিনয় সামন্ত। প্রফেসর নিজের আই কার্ড দেখিয়ে খনন কাজ কেন হঠাৎ বন্ধ হয়ে গেল ইত্যাদি কিছু ব্যাপারে জানতে চাইছিলেন। লোকটি কিন্তু প্রথম থেকেই অত্যন্ত অভদ্র ব্যবহার শুরু করেছিল প্রফেসরের সঙ্গে। প্রফেসর বুঝলেন ভালো কথায় কাজ হবে না, হাতে বেশি সময়ও নেই। কাজের সূত্রে আলাপ হওয়া আর্কিওলজি বিভাগের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে প্রফেসর সোমের বেশ ভালোই হৃদ্রতা আছে। সেই বিষয়ে আভাস দিতেই ওষুধের মতন কাজ হলো। একটু চাপ দিতেই জানা গেল খনন কার্য চলাকালীন পরপর একাধিক কর্মী অস্বাভাবিক কিছু একটা হিংস্র প্রাণীকে পরপর 3 রাত্রি দেখতে পেয়েছিল। তারপর একজন কর্মীর ভয়ের চোটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়। আর তারপর থেকেই এই অভিশপ্ত সাইটে কেউ আর কাজ করতে চায়নি, কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাটাও 5 কান হয়নি। এত কথা জানালেও বিনয় সামন্ত একবারও প্রফেসরের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। প্রফেসর এবারের সকলকে চমকে দিয়ে বিনয়বাবুর কাঁধ দুটোয় মৃদু চাপ দিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, বিনয়বাবু, এবারে পুঁথির ছেঁড়া পাতাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বলুন। বিনয় সামন্ত সামান্য কেঁপে ওঠে। প্রফেসর বলে চলেন, অন্ধকার থেকে যে অপশক্তি জেগে উঠেছে তার পৈশাচিক আক্রোশে কিন্তু কোনো বাজবিচার নেই। আপনিও তো পিতা, আপনারও তো সন্তান রয়েছে ঘরে। চুপ করে থাকবেন না বিনয়বাবু, দয়া করে এবারে বলুন। এইবারে বিনয় সামন্ত একই পাড়ে ভেঙে পড়ে। তারপর ধরা গলায় হাত জোর করে বলতে থাকে, প্রফেসর, বিশ্বাস করুন, সত্যি বলছি, এই কাজটা আমি করতে চাইনি, কিন্তু সন্তানের প্রাণীর হুমকি ছিল। এই একই কারণে তার নামটা আমি নিতে পারবো না, কিন্তু বাকি বাকি সব বলবো আপনাকে। আমি সব বলবো, সব। সে খুবই ধূর্ত আর নির্দয়, সাথে শক্তিশালী মারণ তন্ত্রমন্ত্র জানে। সেই আমাকে বাধ্য করেছে ওই পৃষ্ঠাগুলো তার হাতে তুলে দিতে। তারপর একটু থেমেই দম নেয় সামন্ত। উদ্বিগ্ন গলায় প্রফেসর সোম প্রশ্ন করেন, আর কি? তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় বড় কম। যদিও সেই পাপী লোকটার নাম জেনে আমার কোনো লাভ নেই, জানতে চাইও না। ওর পাপের সাজা ও নিজেই পাবে। কিন্তু পৃষ্ঠাগুলো যে আমার বড় দরকার সেই অপশক্তিকে আটকানোর জন্য। এবারে যেন একটু বেশি তাড়া দেন প্রফেসর। কোনো রকমে ধরা গলায় বলতে থাকে বিনয় সামন্ত, আর আর তার হাতে তুলে দিয়েছিলাম একটা ভয়ঙ্কর দর্শন দেবী মূর্তি। আসল পৃষ্ঠাগুলো আমার কাছে নেই ঠিকই, কিন্তু কি মনে হতে আমি পৃষ্ঠাগুলোর রেপ্লিকা করে রেখেছিলাম। মূর্তিটার একটা ছবিও তোলা আছে আমার কাছে, দাঁড়ান আপনাকে দিচ্ছি। এই বলেই শশব্যস্তভাবে বিনয় সামন্ত উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। তারপর ঘরের কোণের একটা আলমারি খুলে তার ভেতর থেকে একটা প্যাকেট বার করে নিয়ে আসে। প্যাকেটটা হাতে নিয়ে প্রফেসর সোম দ্রুত সেটাকে খুলে দেখতে থাকেন তার ভেতরের জিনিসপত্রগুলো। বিনয় সামন্ত কথা মতো রেপ্লিকাটা আর ছবিটা প্রফেসরকে দেয়, আর বারবার কাতর অনুরোধ জানায় বড় কর্তাকে বিষয়টা না জানাতে এবং অপশক্তিটাকে নির্মূল করতে। প্রফেসর ধৈর্যটি সোম এবারে সম্পূর্ণ নিশ্চিত পদক্ষেপে এগোতে পারছেন, আর অনুমানের উপর নির্ভর করতে হচ্ছে না। রেপ্লিকা আর পুঁথিটা মিলিয়ে নিয়ে খানিকটা স্টাডিও তিনি করে ফেলেছেন। তারপর সাথে আনা আরও কিছু রেফারেন্স মিলিয়ে ল্যাপটপ খুলে কী সব হিসেব করলেন। তারপর প্রয়োজনীয় কিছু উপাচারের উপকরণ সংগ্রহ করলেন। কিছু উপকরণ তাঁর সংগ্রহে আগে থেকেই ছিল। সব আয়োজন মিটতে মিটতে সন্ধে হয়ে আসলো।
মন্ত্রশক্তি ও দ্রব্যগুণকে সম্মিলিতভাবে প্রয়োগ করে পৈশাচিক সেই অপশক্তির জন্য একটি ফাঁদ পাতলেন ধৈর্যটি সোম। প্রফেসর সোমের নির্দেশ মতো সোমও তাঁর বন্ধুদের ফোনে আর হোয়াটসঅ্যাপের গ্রুপে সাবধান করে দেয় এবং প্রতিবেশীদেরকেও জানিয়ে দিতে বলে যে কেউ যেন কোনো পরিস্থিতিতেই আজ বাইরে না বের হয়, কোনো মায়ার আমন্ত্রণেই যেন সাড়া না দেয় আজ কেউ। মন্ত্র শক্তির অভেদ্য বন্ধনীতে সকলকে সুরক্ষিত করে প্রফেসর সোম এক মহাযজ্ঞের আয়োজন করলেন সৌমদের বাড়ির সামনেই। উত্তর দিকের খোলা জায়গাটাতেই বসে আছেন প্রফেসর সোম। রক্তবস্ত্র পরিহিত অবস্থায় এমন সাজে, এমন ভিন্ন রূপে তার কাকাবাবুকে অনুভব আগে কখনো দেখেনি। পরিস্থিতির গাম্ভীর্যে প্রথমে এমন নৈশব্দের রচনা হলো যে পাতা পড়লেও শব্দ শোনা যাবে। তারপর জ্বলে ওঠা হোমগ্লানির লেলিহান শিখার সাথে সাথে প্রফেসরের গম্ভীর উদার্ত কণ্ঠে ধ্বনিত হতে লাগলো সুপ্রাচীন কিছু মন্ত্র। নির্নিমেষ অন্ধকারের গহ্বর থেকে যে অপশক্তিকে এই জগতে আহ্বান করা হয়েছে তাকেই আমন্ত্রণ জানাচ্ছে প্রফেসর। আসতে তাকে হবেই, আর সামান্য কিছু সময়ের অপেক্ষা। এক রাস জিঘাংসা আর সীমাহীন ক্ষুধা নিয়ে সে আসছে। মন্ত্রোচ্চারণের সাথে নানা উপাচার চলতে চলতেই হঠাৎই শো শো শব্দে প্রলয়ঙ্করী এক ঝড় এসে আছড়ে পড়ল। আশেপাশে সমস্ত গাছপালা ঝড়ে ভয়ঙ্করভাবে দুলতে লাগলো। আকাশের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। কিন্তু অদৃশ্য একটা প্রতিরোধের দেওয়াল সমস্ত প্রভাব থেকে মুক্ত রাখছিল যজ্ঞ সংলগ্ন স্থানটিকে। সেই বিধ্বংসী পায়বীয় শক্তি ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে, আর তারপরই এক অতিকায় মানবাকৃতির রোমশ অপজীবের রূপ ধারণ করে। সেই বিকৃত মুখ আর মণিহীন চোখের নৃশংসতা অতি বড় সাহসীরও হৃদস্পন্দনের কারণ হওয়ার জন্য যথেষ্ট। সৌম্যদের সকলে আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে থাকে। কারোর মুখে কোনো কথা নেই। নির্লিপ্ত ভয়ের সামনে সকলেই যেন নির্বাক কাঠপুতুলের মতন হয়ে গিয়েছে। সামনেই সৌম্য অনুভবদের মতন লোভনীয় শিকার। সেই অন্ধকারের রাজ্যের অপজীবটার পৈশাচিক রসনা থেকে বিষাক্ত লালা ঝরে পড়তে থাকে। ধারালো নখযুক্ত রোমশ থাবা ছড়িয়ে ঝাঁপিয়ে পড়তে চায় সেই পিশাচ, কিন্তু অদৃশ্য প্রতিবন্ধকে শুধু সে বাধাই পায় না, আহতও হয়। ক্ষিপ্ত হয়ে নিজের নখ মাটিতে ঘষতে থাকে। রক্ত জল করা একটা জান্তব আর্তনাদ বের হয়ে আসে সেই পিশাচের মুখ থেকে। নিদারুণ জিঘাংসা নিয়ে নিষ্ফল রাগে পার আক্রমণ করতে উদ্যত হয় সে, কিন্তু বৃথা চেষ্টা। এত কিছুর মধ্যেও একটি বাড়ির জন্য প্রফেসরের মন্ত্রোচ্চারণ বিঘ্নিত হয়নি। যজ্ঞাগ্নিতে পূর্ণ আহুতি দিয়ে এতক্ষণে কালো কাপড়ে ঢেকে রাখা দেবী মূর্তিটিকে ধৈর্যটি সোম তুলে ধরলেন পিশাচটির দিকে। কল্যাণময়ী দেবী মূর্তিটি সন্তানদের সুরক্ষা সূচকের অনুরূপ। এই সময় নাটকীয় একটা পরিবর্তন চোখে পড়ল। সমস্ত পৈশাচিক উদ্দীপনা যেন নিমেষে হারিয়ে গেল অন্ধকারের জীবটার। সে নতজানু হয়ে বসে পড়ল মাটিতে। এমতাবস্থায় প্রফেসর আবারও নতুন করে মন্ত্রোচ্চারণ আরম্ভ করেন। মূর্তিটা একইভাবে ধরা রয়েছে প্রফেসরের হাতে। এবারে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সেই মহাপিশাচ। তারপর আবার একটা বিধ্বংসী ঝড়ের রূপ পরিগ্রহ করে সে। সেই অন্ধকারের শক্তি কিছু সময়ের মধ্যে সেই স্থান পরিত্যাগ করে। ঝড় থেমে যায়। চারপাশের পরিবেশ আবার ধীরে ধীরে শান্ত হয়ে আসে। প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু মুখে তাঁর যুদ্ধ জয়ের পরিতৃপ্তি। তিনি বলে ওঠেন, মঙ্গলময়ী মা হারিতির কৃপায় এ যাত্রায় বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। তাঁর কথা শেষ হতে না হতেই দূর থেকে ভেসে এলো একটা মর্মান্তিক আর্তনাদ, একটা মানুষের গলা। আতঙ্কের আবহ দূর হতেই সেই রাতে সকলে শান্তির ঘুম ঘুমোতে পারল। পরদিন কথা মতন প্রফেসর জ্যোতিসহ সৌম্যর বন্ধুদের নিয়ে বসলেন। অনুভব আর সৌম্য পুরো ব্যাপারটায় প্রফেসর সোমের সঙ্গে থাকলেও সেই খনন কার্যের স্থানটির ব্যাপারে অনেক কথা, অনেক প্রশ্নই তাদের মনে রয়ে গেছে। প্রফেসর ঘটনাক্রমগুলিকে গুছিয়ে নিয়ে তারপরে বলতে লাগলেন, সৌম্য যখন অনুভবকে ফোনে সবটা জানায়, তারপরে অনুভব আমার সঙ্গে যোগাযোগ করে। যদিও তখন আমার অনেকটা সংশয় ছিল, পুরোটাই অনুমানের ওপর নির্ভর করে আমাকে এগোতে হচ্ছিল।
যদিও বিভিন্ন সময় হিন্দু ও বৌদ্ধ মতের তন্ত্র সম্পর্কে অনেক পড়াশোনা করতে হয়েছিল আমাকে। কয়েকটি ক্ষেত্রে প্রকৃত প্রজ্ঞাবান সাধকের সংস্পর্শে আসা সৌভাগ্য হয়েছিল আমার। কিন্তু প্রতিরোধের সাধারণ কিছু উপায় আমার জানা থাকলেও বিশেষভাবে লক্ষ্য নির্ধারণ করার মতন রসদ আমার কাছে ছিল না। তবে এই মঙ্গলময়ের ইচ্ছেতে এবারেও আমার অনুমান অভ্রান্ত হয়েছিল। আমার অনুমান ভুল ছিল না যে ওই প্রত্নতাত্ত্বিক খনন কার্য যেখানে চলছিল সেখান থেকেই এই বিপদের সূত্রপাত। একটু থেমে আবার বলতে থাকলেন প্রফেসর। জায়গাটায় পৌঁছে সূত্র খোঁজবার চেষ্টা করতে করতে হঠাৎই আমার চোখে পড়ে যায় মাগধী অপভ্রংশে খোদাই করা একটা লেখা। লেখাটা পড়ে, অর্থাৎ লেখাটার গঠনগত বৈশিষ্ট্য দেখে বেশ বুঝতে পারি খুব সম্ভবত এটা পাল যুগের সময়কার। তবে এমন একটা গোপন নিদর্শন এতটা প্রকাশ্যে পড়ে আছে, এটা দেখেই আমার প্রথম খটকাটা লাগে। মনে হয় যেন আগেও কারো নজরে পড়েছিল এটা, তারপরে সেই হয়তো আর সময়ের অভাবে ঠিক মতন এটাকে আর লুকিয়ে রাখতে পারেনি। যাই হোক, নির্দেশ মতন গুপ্ত কক্ষে পৌঁছতে বিশেষ বেগ পেতে হয়নি আমাদের। তারপরে সেই কক্ষের দেওয়ালে খোদিত কিছু বৌদ্ধ তন্ত্রমতের দেবদেবী ও তাদের সাথে সম্বন্ধীয় কিছু প্রাণীর ছবি মিলিয়ে মিলিয়ে অনেকটা বর্তমান সময়ের প্যাটার্ন লোকের কায়দায় উন্মোচিত হয় একটা গুপ্তস্থান। সুপ্রাচীন পাল যুগের সময়কার এমন কারিগরি দক্ষতা সত্যি অভাবনীয় বিষয়। সেখান থেকেই আমরা পাই গোপন বৌদ্ধ তন্ত্রের উপর রচিত একটা মহামূল্যবান পুঁথি আর দেবী হারিতির কল্যাণময়ী মূর্তিটা। পুঁথির কিছু পাতা ছেঁড়া দেখে আমার অনুমানের অভ্রান্ততার প্রমাণ তখনই পেলাম। একটানা অনেকটা বলেই প্রফেসর একটু থামলেন। সকলে সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। তাঁর পছন্দের ব্ল্যাক কফিতে শেষ চুমুকটা দিয়ে জানতে চাইলেন, তোমরা বোধহয় দেবী হারিতির কথা জানো না? সকলেই ঘাড় নেড়ে এই বিষয়ে তাদের অজ্ঞতার কথা জানালো। প্রফেসর ধৈর্যটি সোম তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আবার বলতে লাগলেন, প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে এই খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীর সময় থেকে, আর সেই সময়কাল থেকেই তা পরিণতি পায় মূলত পাল রাজাদের আমলে। সামন্ত যুগ ধর্মের অনুসারী হয়ে শাসকদের ধর্মই যুগে যুগে সমাজের লোক ধর্মের রূপ পেয়েছে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। পাল রাজাদের প্রতাপে সমগ্র পূর্ব ভারতে হিন্দু ধর্ম বিলুপ্ত না হলেও প্রচ্ছন্ন হয়ে এলো কিছুটা। ধর্ম পাল্টালে কি হবে? সমাজ সংস্কৃতির মজ্জায় মজ্জায় ততদিনে ভিন্ন ধারা স্থান করে নিয়েছে। তাই বৌদ্ধ ধর্মেও দেখা দিল সেসব বিচারধারা, সেসব প্রয়োগ প্রণালী। বৌদ্ধ মতেও লৌকিক ও তান্ত্রিক দেবদেবীদের উদ্ভব হতে লাগলো। তাঁদের পুজো অর্চনার জন্য সৃষ্টি হলো বিভিন্ন বীজ মন্ত্র। বৌদ্ধতন্ত্রের গ্রন্থগুলিতে এই মন্ত্রগুলিকেই ধারিণী নামে অভিহিত করা হয়, কারণ মন্ত্রের দ্বারা কল্যাণকর ও অকল্যাণকর শক্তিকে ধারণ করা হয়। তারপর ধীরে ধীরে খান্তি পারমিতা, দাম পারমিতা প্রভৃতি তন্ত্রভিত্তিক তত্ত্বের জন্ম হয়। এই তত্ত্বের হাত ধরেই আবার জন্ম হয় নতুন কিছু বৌদ্ধ দেবদেবীর। একটু থেমে প্রফেসর আবার বলতে থাকেন, দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রীর মতো বিশিষ্ট পণ্ডিতদের মতে আজকের লৌকিক দেবী শীতলা নাকি প্রাচীন বৌদ্ধ তন্ত্রের দেবী হারিতির রূপান্তর। হারিতি দেবীও শীতলার মতো বসন্ত রোগীর অধিষ্ঠাত্রী দেবী। তবে বৌদ্ধ দেবী হারিতির দ্বৈত সত্তা রয়েছে, মানে তার দুটি রূপ। বৌদ্ধতন্ত্রে হারিতি দেবী হলেন যক্ষপতি কুবের, আবার মতান্তরে এক দেবতা পাঞ্চিক তার পত্নী। তাই তিনি ধনরত্ন প্রদায়িনী। তিনি আবার একাধারে সন্তান রক্ষক ও হরণেরও দেবী। তার কল্যাণময়ী রূপটি সন্তান পালনের প্রতিমূর্তি। গতকাল তোমরা আমার হাতে যে মূর্তিটা দেখেছ, তিনি হলেন প্রসন্ন বদনা, শিশু পরিবৃতা, সন্তানকে স্তনদানকারী মাতৃমূর্তি। আবার তারই সন্তান বিনষ্টকারী অপশক্তির সত্তাটিও বর্তমান। এই বলেই প্রফেসর সোম বিনয় সামন্ত দেওয়া ভয়ঙ্করী দেবী মূর্তির ছবিটা সকলকে দেখালেন। দেবীর সেই রূপে পৈশাচিক নিষ্ঠুরতা ঠিকরে বের হচ্ছে। একভাবে বেশিক্ষণ তাকানো যায় না সেই মূর্তির দিকে। ছবিটুকু দেখেই রীতিমতন ভয় কেঁপে উঠতে হয়। এই দুই সত্তাকে মেলানো খুবই কষ্টকর। প্রফেসর পুরনো কথার রেশ ধরে আবার বলতে লাগলেন, হ্যাঁ, যে কথা বলছিলাম,
দেবীর কল্যাণময় রূপ ও সাধনা পদ্ধতি বর্ণনার পরবর্তী পৃষ্ঠাগুলি মিসিং দেখে আমার সন্দেহটা দৃঢ়মূল হলো। অসৎ উদ্দেশ্যে ধনসম্পত্তি লাভের লালসায় কোনো এক ক্রূর ব্যক্তি হারিতি দেবীর আশ্রিত এক অন্ধকারের অপশক্তিকে আমন্ত্রণ করেছে। এটা বুঝতে আমার আর বাকি রইল না, কিন্তু তার প্রকৃত স্বরূপ ও প্রতিকার জানতে আমার পরবর্তী পৃষ্ঠাগুলি খুব প্রয়োজন ছিল। আরও একটি অনুমানের উপর ভিত্তি করে আমরা পৌঁছই আর্কিওলজির লোকাল অফিসটিতে। সৌভাগ্যক্রমে এবারেও আমার অনুমানটা সত্যিই হলো। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিনয় সামন্ত থেকে ছেঁড়া পৃষ্ঠাগুলির রেপ্লিকাটা পাওয়ায় আমার কাজটা অনেকটা সহজ হলো। এরপরে প্রফেসর থেমে সকলের কৌতূহলী মুখগুলো একটু নিরীক্ষণ করে নিয়ে প্রফেসর আবার বললেন, যে অন্ধকারী শক্তি মুক্ত হয়েছিল তার নাম রত্নপিশাচ। তান্ত্রিক মতের হারিতি দেবীও সেই মহাপিশাচের পরম আরাধ্যা। তাই নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের গুণে দেবীর কল্যাণকর মূর্তিটি সেই পিশাচের দৃষ্টিতে তার আরাধ্যার অনুরূপ হিসেবে প্রতীয়মান হয়ে ওঠে। দেবীর আদেশে পৈশাচিক আস্ফালন ভুলে সে নতজানু হয়ে বশ্যতা স্বীকার করে নেয়। তারপর তাকে জাগানোর প্রতিশোধ নিতে সে ফিরে যায় সেই ক্রূর ব্যক্তিটির নিধনের উদ্দেশ্যে, যে তাকে মন্ত্রশক্তিতে আবদ্ধ করে এতদিন নিজের জন্য কাজ করিয়েছিল। তার প্রতি তার সমস্ত রাগ গিয়ে পড়ে। তৃতীয় রিপুর বশবর্তী সেই ভণ্ড তান্ত্রিকটির মরণ আর্তনাদ কালকে আমরা সবাই শুনতে পেয়েছি। সৌভাগ্যবশত সেই পৈশাচিক প্রতিশোধের দৃশ্য আমাদের প্রত্যক্ষ করতে হয়নি। বড়ই নৃশংস মৃত্যু অপেক্ষা করছিল তার জন্য। ওহ, ভাবলেও আমার গা শিউরে ওঠে। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতন সবাই শুনছিল, কেউ কথা বলার অবস্থায় নেই। এবারে প্রফেসর ধৈর্যটিসম বললেন, সেই প্রতিশোধের পর অন্ধকারের শক্তি এখন মুক্তি পেয়ে গেছে। অন্ধকারের যে নাম না জানা জগৎ থেকে এসে এসেছিল সে ফিরে গেছে সেখানেই, মা হারিতি দেবীর আশ্রয়ে। এরপর প্রফেসর সোম চোখ বুজে জানি কি ভাবতে থাকেন। তারপরে হঠাৎ তার গলায় ফুটে ওঠে সংস্কৃতের শ্লোক, শান্তি ওম শান্তি শান্তি ওম শান্তি শান্তি। অন্ধকার অডিও স্টোরিজে আপনারা এতক্ষণ শুনছিলেন জনপ্রিয় লেখক উৎস ভট্টাচার্যের লেখা প্রফেসর ধৈর্যটিসমের একটি গল্প, মুক্তি পেল অন্ধকার। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো ও প্রফেসর ধৈর্যটিসমের আরও গল্প আপনারা শুনতে আগ্রহী কিনা তা আমাদের চটপট জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে 29 ও 59 টাকার মান্থলি প্যাকেজের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে কোনো রোমাঞ্চকর কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।